আগের দিন তোদেরকে আমি ল কাকে বলে আর তার সোর্সেস অফ ল পড়িয়েছিলাম। তো আজকে আমরা নেচার অফ ল পড়বো। আমি আগের দিনে সেম পিডিএফ থেকেই পড়াবো, তো পিডিএফটা যাই হোক আমি আরেকবার গ্রুপে রিসেন্ড করে দিচ্ছি, তো সেটা দেখে আমি আজকে পড়াবো। দাঁড়া, আমি গ্রুপে পিডিএফটা আরেকবার রিসেন্ড করছি। দেখ তো পেয়েছিস কিনা, গ্রুপটা একবার চেক কর সবাই। হ্যাঁ ম্যাম, পেয়েছি। আর বাকিরা পেয়েছিস? পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। তো তোদের আগের দিনে যেটা পড়িয়েছিলাম, হোয়াট ইজ ল অ্যান্ড হোয়াট ইজ দ্য সোর্সেস অফ ল, তোরা কি পড়েছিস সেটা? তোরা কি বাড়িতে পড়েছিস? আচ্ছা, মধুমিতা পড়েছিস, ভেরি গুড। আর বাকিদের কি খবর, বাকিরা কি পড়েছিস? পড়েছি ম্যাম। আচ্ছা, তাহলে বরং আগে একটু কোশ্চেন ধরি, তোরা কি পড়েছিস আগে দেখি, কারণ আমি বলেই দিয়েছিলাম যে ক্লাসে আগে আমি হোমওয়ার্কটা নেব, তারপর নতুন টপিক স্টার্ট করব। তো ঠিক আছে, আগের দিনে ক্লাসে কারা কারা ছিলি মোটামুটি আমার মনে আছে। তাহলে বলতো, তোদেরকে আমি দুটো অপশন দিচ্ছি। এদের মধ্যে তোর ল এর ডেফিনেশনটা কে দিয়েছিল বল? হু গেভ দ্য ডেফিনেশন অফ ল অ্যামং দ্য ফলোইং? আমি চারটা অপশন দিচ্ছি তোদের, রস্কো পাউন্ড, অ্যারিস্টটল, সালমন্ড আর জন অস্টিন। এদের মধ্যে ল এর ডেফিনেশনটা কে দিয়েছিল বল? ম্যাম, রস্কো পাউন্ড। কে বললি? ম্যাম, আমি মন্দিরা। ভেরি গুড, রস্কো পাউন্ড। আচ্ছা, এবার বলতো, হোয়াট আর দ্য সোর্সেস অফ ল? কে বলবি বল? হোয়াট আর দ্য সোর্সেস অফ ল? বিশ্বজিৎ, পড়েছিস? হ্যাঁ ম্যাম, পড়েছি। তাহলে বল, হোয়াট আর দ্য সোর্সেস অফ ল? চেষ্টা কর। সোর্স অফ ল হচ্ছে একটা যেখানে বলপূর্বক যেখানে করা হয়, মানে যেখানে অনেক রকম কাস্টম থেকে, তারপরে এনজিটি থেকে, তারপরে স্ট্যাচু, এরকম বিভিন্ন ধরনের হয় লগুলো। হ্যাঁ, সেটাই আমি জানতে এরকম চেয়েছি না যে ম্যাম? লয়ের সোর্স গুলো কি কি। লয়ের তো অনেকগুলো সোর্স আছে, লয়ের হ্যাঁ সোর্স গুলো কি কি সেটাই জানতে চেয়েছি। বল একটা একটা করে, তুই একটু ঠিকই বলছিস, মোটামুটি ঠিক দিকেই যাচ্ছিস। আমি শুধু সোর্সের নামগুলো জানতে চেয়েছি। কাস্টম ল তো কাস্টম লকে দু ভাগে ডিভাইড করা হয়, জেনারেল কাস্টম, তারপরে লোকাল কাস্টম, তারপরে ইকুয়ালিটি, ক্যাশ ল, স্ট্যাচু ল, এগুলো। ভেরি গুড। জেনারেল ল যেটা আমরা না না, জেনারেল ল কাস্টম যেটা আমরা ঐতিহাসিককে বিশ্বাস করি এবং সেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করি, যেটা না, সোর্সেস অফ ল এর মধ্যে বাবু জেনারেল লটা পড়ছে না। সোর্সেস অফ যেটা ল এর আমাদের মধ্যে, কমনলি পাই। না, সোর্সেস অফ ল এর মধ্যে জেনারেল ল বা কমন ল কোনোটাই পড়ছে না। তুই যেটা আগে বললি সেটাই ঠিক আছে, কাস্টমস, ইকুইটি। ম্যাম, কাস্টম, ইকুইটি শুধু এগুলোই থাকে তো? কাস্টম, ইকুইটি, প্রিসিডেন্ট বা আর কেস ল, স্ট্যাটিউট ল, এই চারটেই হচ্ছে ল এর হ্যাঁ সোর্স। বল। হ্যাঁ, চারটি। তাহলে তো কাস্টম লকে তো দুটি ভাগে ভাগ করে ডিভাইড করা হয়, একটু হ্যাঁ হ্যাঁ দুটি ফর্ম, জেনারেল কাস্টম আর লোকাল কাস্টম, হ্যাঁ, একদম। না ম্যাম? ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, ভেরি গুড, খুব ভালো পড়েছিস। তো
তো এবার তো কাস্টম কাকে ডিভাইড করা হয় ও তো সেটা বলেই দিয়েছে। তো মোটামুটি তোদের এইগুলোই ছিল, তোদের যত অব্দি পড়িয়েছিলাম তার মধ্যে তোদের এইগুলোই ছিল। তোরা মোটামুটি তোরা ভালোই পড়েছিস, যারা কজন রেসপন্স করেছিস তারা ভেরি গুড। আই এম ভেরি অ্যাপ্রিসিয়েট করছি তোদেরকে, তোরা দুজনেই খুব ভালো পড়েছিস। চল ঠিক আছে, এবার এগোনো যাক, আমরা নেচার অফ লটা দেখি। আর আজকে তোদেরকে এই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট করিয়ে দেবো, আর কমপ্লিট করে আমি তোদেরকে এই এক্সারসাইজটা সেন্ড করব। তোরা এক্সারসাইজটা হোমওয়ার্ক করবি আর করে আমাকে পাঠিয়ে দিস, কেমন? আমি কিন্তু সবার কাছেই হোমওয়ার্কটা চাইছি এবং সবাই এই হোমওয়ার্কটা করে আমাকে পাঠাবি, কারণ পরদিন ক্লাসে আগে আমি এই হোমওয়ার্কটাই দেখবো, দেখে তারপর আমি আবার নতুন পড়া শুরু করব। আর যদি না হয় তাহলে আবার সেই সেম পড়াটাই কিন্তু রিপিট করতে হবে, যেটা তোদের ক্ষেত্রে ভীষণ একটা বোরিং ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, তো এবার চল নেচার অফ ল স্টার্ট করছি। নেচার অফ লটা তোদের আমি পিডিএফ দিয়ে দিয়েছি, এবার পিডিএফ থেকে মধুমিতা তুই নেচার অফ লটা রিডিং পড়। না আমি পড়লে একটু সাউন্ড যাবে ব্যাকগ্রাউন্ড থেকে, অসুবিধা নেই তো? না না, কোনো ঠিক প্রবলেম আছে। নেই, তুই পড়। The word law is difficult to define, particularly as it is used in many different ways. It constants, however, the concept of ordinance, অর্ডারলিনেস। orderliness in university and ob- obse- objectivity. হ্যাঁ, অবজেক্টিভিটি। It is connected with behavior and not with case, and either contains and eliminate of inevitable easy. So, ma'am, easy টা দ্যাট ইজ easy scientific law ওই easy টা। ওই তো ইজিটাই মানে হচ্ছে এলিমেন্ট অফ ইনএভিটেবিলিটি, দ্যাট ইজ ইজি স্ট্যান্ডস ফর দ্যাট ইজ। তারপর বল আচ্ছা, সায়েন্টিফিক ল। scientific law such as the law of gravity or of scientific easy defined laws. ওকে মধুমিতা, তোকে কিন্তু বাড়িতে রিডিংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ ম্যাম। প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ধরে ধরে রিডিং পড়বি। প্রথম প্রথম অসুবিধা হবে, কিন্তু তুই যদি এক সপ্তাহ ভালোভাবে রিডিংটা কেয়ারফুলি পড়তে থাকিস তাহলে কিন্তু পরের সপ্তাহে যখন আমি নেক্সট ক্লাস নেব আমি মানে তুই খুব ভালোভাবে রিডিং পড়তে পারবি, মানে এর থেকে অনেক ম্যাম বেটার পড়ি রিডিং পড়ি, তাও মাঝে মাঝে একটু অসুবিধা হয়, আবার চেষ্টা করলে আর হয়েও যায়, পড়ি। চেষ্টা করলে তুই কিন্তু আরো অনেক ফ্লুয়েন্টলি রিডিং পড়তে পারবি, তখন দেখবি নিজের শুনতে আরো ভালো লাগছে নিজের রিডিংটা। কেমন, রিডিংটা একটু প্র্যাকটিস করবি, হ্যাঁ তাহলে ম্যাম। পরের ক্লাসে আমি তোর কাছ থেকে ফার্স্টে এই রিডিংটা শুনবো। ওকে ম্যাম। আমি জানি তুই অনেক বেটার পারবি। ঠিক আছে, তো দেখ নেচার অফ ল। The word law is difficult to define, particularly as it is used in many different ways. It contains, however, the concepts of orderliness, universality, and objectivity. It concerned with behavior and not with causes, and either contains an element of inevitability, that is scientific law, such as laws of gravity, or of sanction, that is divine law. তো কি বলছে, তো এই যে ল এই ওয়ার্ডটা না এক একভাবে মানে যে কোনো একটা ডেফিনেশন দেওয়া এই ল এর, এই ল নামক ওয়ার্ডটার, এটা না খুব ডিফিকাল্ট। কারণ আমরা জানি দেখ অনেক ক্ষেত্রেই ল এই শব্দটা শুধুমাত্র যে আইন এই ক্ষেত্রে ব্যবহৃত হয় এরকম কিন্তু কোনো মানে নেই। যেরকম আমরা পড়েইছি দেখ নিউটনস ল অফ গ্র্যাভিটি, তারপর ল অফ ফোর্স, তারপর বিভিন্ন ম্যাথসে আমরা দেখি যে
পাইথাগোরাস ল, এই যে ল, এই শব্দটা কখনো আইন শৃঙ্খলা বোঝাতে ব্যবহার হচ্ছে, আবার কখনো কিছু সূত্র বোঝাতে ব্যবহার হচ্ছে, আবার কখনো বোঝাতে ব্যবহার হচ্ছে যে ডিভাইন ল, মানে কিছু স্যাংশন হচ্ছে ডিভাইন ল বোঝাতে ব্যবহৃত হচ্ছে। তাই জন্য এই ল নামক শব্দটা কোনো একটা দিক থেকে ডিফাইন করা, মানে একটা অ্যাঙ্গেল থেকে ডিফাইন করা ইটস ডিফিকাল্ট। মানে কোনো একটা অ্যাঙ্গেল থেকে এর ডেফিনেশন হয় না, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এর বিভিন্ন ডেফিনেশন হয়। সাচ আস তুই বলতে পারি সেটা আমাদের ল বা আমরা আইন যেটা পড়ছি সেটার ক্ষেত্রে সেটা ভাবে ডিফাইন করা যায়। আবার যারা সায়েন্টিফিক দিক থেকে যারা সায়েন্স নিয়ে পড়ছে তাদের অনেক রকমের ল আসে, আর আমরা সেই ল গুলো মোটামুটি অনেকে জানি, যেমন ল অফ গ্র্যাভিটি আসে, বিভিন্ন আরো অনেক ল, যেমন পাইথাগোরাস ল, পাইথাগোরাস থিওরেম, এই যে বিভিন্ন সূত্র, এই সূত্র বোঝাতে ব্যবহৃত হয়। আবার অনেক সময় অনেক ল অফ স্যাংশন, অনেক কিছু স্যাংশন হয়েছে, সেগুলো বোঝাতে ব্যবহার হয় এই ল শব্দটা। সুতরাং কোনো একটা অ্যাঙ্গেল থেকে বা একটা দৃষ্টিকোণ থেকে এই ল নামক ওয়ার্ডটা ডিফাইন করা যায় না, বিভিন্ন রকম অ্যাঙ্গেল থেকে লকে ডিফাইন করা যায়। তো এবার দেখি সেই অ্যাঙ্গেলগুলো। ইট শেপস পলিটিক্স, ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি ইন নিউমেরাস ওয়ে as serves as a social mediator of relations between people. দেখ, এই ল আমাদের সোসাইটি, আমাদের ইকোনমি আর আমাদের সোসাইটি, আমাদের পলিটিক্সকে না বিভিন্ন দিক থেকে গঠন করে। এই যে ল আমাদের মানে বিভিন্ন ভাবে, যে এই যে ল আমাদের সার্ভ করে সোশ্যাল মিডিয়েটারের মতো। মিডিয়েটার মানে কি বলতো, যে একটা মিডলম্যান থাকে, ধর কোনো একটা ডিল হচ্ছে দুটো পার্টিজের মধ্যে বা কোনো কিছু একটা এগ্রিমেন্ট হচ্ছে, তখন সেই দুটো এগ্রিমেন্ট যে দুটো পার্টিজের মধ্যে হচ্ছে, সেই দুটো পার্টিজের মধ্যে যে মিডলম্যানের কাজ করছে, মানে এর দিকেও বলছে ওর দিকেও বলছে, সেই যে লোকটা তাকে বলা হচ্ছে মিডলম্যান, বা সহজ কথা আমরা যাকে বলি দালাল বা ব্রোকার। এই ল আমাদের সোসাইটির বিভিন্ন রিলেশনস এর মধ্যে, আমাদের সোসাইটির যারা পিপলরা আছি আমাদের মধ্যেকার যে রিলেশন, বিভিন্ন রিলেশন, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, এই রিলেশনস গুলোর মধ্যে আমাদের সোসাইটি আর পিপলের মধ্যে মিডিয়েটরের কাজ করে। আর কিভাবে করে? In the narrower concept of law, there must be a set of rules which can be applied objectively with someone to enforce them. যদি আমরা খুব সংকীর্ণ অর্থে, মানে ব্রডার ওয়েতে না দেখে একটা সংকীর্ণ অর্থে লকে দেখি, তাহলে কি বলবো, যে দেয়ার মাস্ট বি a set of rule, যে একটা সেট অফ রুলস যেটা আমরা অ্যাপ্লাই করছি সোসাইটি পিপলের ওপর, একটা সুপিরিয়র যে থাকে সে আমাদের যারা সাবজেক্ট তার উপর অ্যাপ্লাই করে এবং এনফোর্স করে। যদি খুব সংকীর্ণ অর্থে আইনকে দেখা যায় তবে এইটাই হচ্ছে আইন। যদি খুব ন্যারোয়ার কনসেপ্টে এটাকে ডিফাইন করার চেষ্টা করি তাহলে আইন বলতে আমরা এটা বুঝবো। There have been many attempts to put this into a workable definition, one more successful than others according to এবার according to Salman, এই যে আমরা বিভিন্ন ভাবে ল এর যে ডেফিনেশনটাকে দেওয়ার চেষ্টা করেছি এবং এর ওয়ার্কেবল একটা ডেফিনেশন করার চেষ্টা করেছি, এবং তার মধ্যে সাম অফ দ্য ডেফিনেশন সেগুলোর মধ্যে খুব সাকসেসফুল বা খুব ভালোভাবে সেই ডেফিনেশন গুলো থেকে ল কি জিনিস সেটা জানা যায়। সেরকমই একজন এমিনেন্ট জুরিস্ট সালমান, তিনি ডেফিনেশন দিয়েছেন যেটা খুব সাকসেসফুলি লটাকে খুব ভালোভাবে ডিফাইন করে, যার থেকে আমরা খুব সহজভাবে ল জিনিসটা কি সেটা বুঝতে পারি। সেটা হচ্ছে একজন সালমান। তো সালমানের ডেফিনেশনে কি বলছে, ল কনসিস্ট অফ any principle which is recognized and enforced by the court in the administration of justice. তাহলে ল কনসিস্ট, তাহলে ল এর মধ্যে কি আছে, of any principle, যে কোনো প্রিন্সিপাল বা নীতি which is recognized and enforced, যেটা কোর্টের দ্বারা চিহ্নিত করা হয় এবং বলবৎ করা হয়, এনফোর্স করা হয়, ইন অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস বা ন্যায় প্রতিষ্ঠার জন্য। তাহলে জাস্টিস বা ন্যায় প্রতিষ্ঠার জন্য একটা সেট অফ প্রিন্সিপালস, মানে একটা কিছু সংঘবদ্ধ নীতি, যে কোনো সংঘবদ্ধ নীতি, এনি সেট অফ প্রিন্সিপালস যেটা কোর্টের দ্বারা চিহ্নিত করা হয় এবং বলবৎ করা হয়
সেটাই হচ্ছে ল। কিসের জন্য করা হয় এটা? শান্তি বা ন্যায় প্রতিষ্ঠার জন্য। এইটা হচ্ছে সালমান্ডের ডেফিনেশনের মতে ল। আরেকটা ডেফিনেশন কি? A body of rules of guidance of human conduct which are imposed upon and enforced among the members of a given state. আবার কি বলছে? একটা বডি অফ রুল ফর দ্য গাইডেন্স, গাইড করার একটা বডি অফ রুল মানে একটা সেট অফ রুল ফর দ্য গাইডেন্স, গাইড করার জন্য। কাকে গাইড করার জন্য? হিউম্যান কন্ডাক্ট, আমাদের হিউম্যান কন্ডাক্ট মানে আমাদের মানুষজনের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য, আমাদের মানুষজনের আচরণ নিয়ন্ত্রণ করার জন্য একটা আচরণ নিয়ন্ত্রণ করার জন্য যেটা ইম্পোজ করা হয় এবং এনফোর্স করা হয়, মানে আমাদের উপর যেটাকে বলে ইম্পোজ মানে তোরা সাধারণ অর্থ বলতে পারি চাপিয়ে দেওয়া হয় এবং বলবৎ করা হয়, এনফোর্স করা হয় মানে সেটা আমরা মানতে বাধ্য। অ্যামং দ্য মেম্বার্স অফ আ গিভেন স্টেট মানে একটা রাষ্ট্রের মেম্বারদের মধ্যে। খুব সহজ ভাষায় এটা বলতে গেলে ধর আমাদের ইন্ডিয়া, আমাদের নিজস্ব কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে যেটা আমাদের ইন্ডিয়ায় থাকতে গেলে এবং আমাদের ইন্ডিয়ান সিটিজেন হিসেবে আমাদের মেনে চলতে হয়, যেটা মেনে চলতে আমরা বাধ্য, যেটা আমাদের উপর ইম্পোজ করা হয় এবং এনফোর্স করা হয়, সেইটাকেই বলা হয় ল। তো এটা হলো ল এর নেচার আর কিছু সাকসেসফুল ডেফিনেশন যেটা সালমান দিয়েছেন। তো এবার এই নেচারের ভিত্তিতে আমরা ল এর কিছু ক্লাসিফিকেশন করব। তাহলে স্যার জন সালমান রেফার্স 8 টাইপস অফ ল, দে আর অ্যাজ ফলোস। আবার সালমান ডি এই ল এর ক্লাসিফিকেশনটা করেছেন। তো অ্যাকর্ডিং টু সালমান দেয়ার আর 8 টাইপস অফ ল। সালমানের মতে 8 ভাবে লটাকে ক্লাসিফাই, সালমান 8 রকম ভাবে লটাকে ক্লাসিফাই করেছেন। 8 রকমের ল এর কথা তিনি বলেছেন। তো প্রথমটা কি? ইম্পারেটিভ ল। আচ্ছা শুভদীপ তুই ইম্পারেটিভ লটা পড়। শুভদীপ, শুভদীপ আছিস ক্লাসে? হ্যাঁ ম্যাম আছি আছি, একটু নেটওয়ার্ক প্রবলেম আছে ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসলে অনলাইন তো ঠিক আছে রেসপন্স ম্যাম, না পড়ছি করলে পড়ছি। আমি বুঝতে পারি না। ইম্পারেটিভ লটা পড়। হ্যাঁ ম্যাম, ওকে ওকে ম্যাম, হ্যাঁ ম্যাম পড়ছি। পড়। ম্যাম একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে কিন্তু। আসুক, কোনো প্রবলেম নেই। Imperative law. It means a rule of action imposed upon Mary by some authority, which enforce obedience to it. In other words, it is command enforced by some superior power, either physically or in any other form of compulsion. There are two types of imperative law. One, divine law. It consists of the command imposed by God upon man either by threats or punishment or by hope of his blessing. Human law. It is law by analogy. ওকে, আচ্ছা শুভদীপ, আমি কি তোকে আগের দিন বলেছিলাম যে রিডিংটা ভালো করে পড়তে আমি ধরবো? হ্যাঁ ম্যাম। হুম, তুই কিন্তু পড়েছিস, ভালো হয়েছে, অনেক ইমপ্রুভমেন্ট এসছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাম। ওকে, imperative law. It means a rule of action imposed upon man by some authority which enforces obedience to it. তাহলে imperative law মানে কি? imperative law বলতে বোঝাচ্ছে রুল অফ অ্যাকশন মানে কিছু অ্যাকশন বা কাজ করার জন্য কিছু রুল যেটা কোনো অথরিটির দ্বারা ইম্পোজ করা হয়, which enforce obedience to it, এবং যেটা ওবিডিয়েন্সকে এনফোর্স করে মানে যেটা মেনে চলতে বাধ্য করা হয় কিছু একটা অথরিটির দ্বারা একটা সেট অফ রুল যেটা মেনে চলতে বাধ্য করা হয় এবং এটা ইম্পোজ করা হয়, এটাই হচ্ছে ইম্পারেটিভ ল। In other words, it's a command enforced by some superior power either physically or in other form of compulsions. দেখ, ইম্পারেটিভ ল বলতে আবার কি বোঝাচ্ছে?
এটা হচ্ছে একটা কমান্ড যেটা এনফোর্সড করা হয়, মানে বলবৎ করা হয় বা মানতে বাধ্য করা হয় সুপিরিয়র বা সোভারিনের দ্বারা, যার হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে সেই রকম ব্যক্তির দ্বারা এটাকে ইম্পোজ বা এনফোর্স করা হয়, ইদার ফিজিক্যালি or in other form of compulsions. Either physically মানে হয় ফিজিক্যাল ফোর্স কে কাজে লাগিয়ে, মানে কোনো একটা হিউজ ফিজিক্যাল ফোর্সের দ্বারা সেটাকে ইম্পোজ করা হচ্ছে, মানে ইন দ্যাট সেন্স তোর ধর কাউকে ফিজিক্যালি পানিশ করা হচ্ছে সেটা না মানার জন্য, যেটাকে আমরা, তোরা যদি কেউ পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকি, যেটাকে বলা হয় বল প্রয়োগের দ্বারা। মানে আমি আমার সৈনিক বা পুলিশ বা এই যে যারা বল প্রয়োগ করে সেই রকম বল প্রয়োগকারী লোকের দ্বারা যে না মানলে প্রচন্ড তাদের মধ্যে শারীরিক অত্যাচার করে বা এইরকম একটা ফিজিক্যাল ফোর্স যেখানে ইনক্লুড হচ্ছে, নয় সেই ফিজিক্যাল ফোর্সের দ্বারা এটাকে এনফোর্স করা হচ্ছে, আর না হলে অন্য কোনো ওয়ে অফ কম্পালশন, মানে মানতে বাধ্য হবে, মানতে বাধ্য করা হবে, সেটা ফিজিক্যাল ফোর্সের দ্বারা নয়, হয়তো অন্য কোনো কিছুর দ্বারা, হয়তো কোনো লিখিত আইন জারি করছে তার দ্বারা হতে পারে, বা কোনো হোপ দেখাচ্ছে যে হ্যাঁ এটা মানলে এই ফেসিলিটিস গুলো পাবে, অন্য এইরকম কোনো ওয়ের দ্বারা মানতে বাধ্য করা হবে। কিন্তু যেটা মেন জিস্ট হচ্ছে সেটা হচ্ছে এই ইম্পারেটিভ লটা মানতে বাধ্য, যে অথরিটি বা সুপিরিয়র অথরিটি যে এনফোর্স করছে যে লটা, সেটা মানতে আমরা বাধ্য। তাই জন্য ইম্পারেটিভ লকে তোর বাংলাতে বাধ্যতামূলক আইনও বলা হয়, যে আইনটা আমরা মানতে বাধ্য, এটাই হচ্ছে এর মূল কথা। সেটা ইদার ফিজিক্যাল ফোর্স দ্বারা বাধ্য করা হতে পারে অথবা আমাদের অন্য কোনো ওয়ে দ্বারা বাধ্য করা হতে পারে, কিন্তু মানতে হবে। এবার বলছে এই ইম্পারেটিভ লটাকে দুভাগে ভাগ করা যায়। ফার্স্ট হচ্ছে ডিভাইন ল। It consists of command imposed by God upon men either by threats or punishment or by hope of his blessing. এবার ডিভাইন ল মানে কি বলতো? ঐশ্বরিক ল। আগেকার দিনে মানে বেশ অনেক বছর আগে তোর এটা ইংলিশ মানে তোর এটা ইংল্যান্ডের দিকে আরোই প্রচলিত ছিল, যে রাজাকে মনে করা হতো সে ঈশ্বরের দূত। এবার রাজার কমান্ডটাকে মনে করা হতো যে ঈশ্বরের কমান্ড হিসাবে কনসিডার করা হতো। রাজা যা বলছেন সেটা ঈশ্বর তাকে দিয়ে বলাচ্ছেন, এইরকম একটা মত প্রচলিত ছিল। এই যে এইটা হচ্ছে যে ঈশ্বর আমাদের রাষ্ট্র চালাচ্ছেন এবং তিনি তার দূত হিসাবে রাজাকে পাঠিয়েছেন এই রাষ্ট্র পরিচালনা করার জন্য এবং তার প্রজাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, এই যে ধারণাটা, এইটাকে বলা হয় তোর ডিভাইন ল, বা এটার তোর বাংলা হচ্ছে ঐশ্বরিক উৎপত্তিবাদ, যেখানে ঈশ্বর হচ্ছে সবকিছুর মূল হিসাবে ধরা হতো ঈশ্বরকে। তো তাই ডিভাইন ল, এই যে রাজার কমান্ডটা কি ধরা হতো ঈশ্বরের কমান্ড, আর এটা ইম্পোজ করা হতো তার সাবজেক্ট বা প্রজাদের ওপরে ইদার বাই থ্রেটস। কিরকম থ্রেটস হতো? যে যদি এটাকে না মানা হয় তাহলে ঈশ্বর হয়তো রেগে যাবেন, তাহলে একটা তিনি শাস্তি দেবেন, এবং সবাই আমরা যেটাকে দেখতে পাই না, তার যেমন ঈশ্বরকে আমরা দেখতে পাই না, সো অবভিয়াসলি তার প্রতি আমাদের একটা ভয়, একটা ভক্তি থেকে থাকে। তো সেই থেকে মানুষকে সেটা মানতে বাধ্য করা হতো, তার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের ভিত্তিতে সেটাকে মানতে বাধ্য করা হতো। আর কি, না হলে পানিশমেন্টের ভয়, যে যদি না মানে তাহলে তাকে পানিশ করা হবে, অর বাই আদার ওয়ে অফ ব্লেসিংস, বা এইভাবে বলা হতো যে যদি তারা এই কাজটা করে তাহলে তারা ঈশ্বরের আশীর্বাদ পাবে, তো এই ব্লেসিংস এর হোপ দেখিয়েও তাদের এটা মানতে বাধ্য করা হতো। আর একটা কি হচ্ছে হিউম্যান ল। ইট ইজ দ্য ল বাই অ্যানালজি। ল বাই অ্যানালজি মানে বলতে বোঝাচ্ছে, এই অ্যানালজি কথাটার মানে হচ্ছে, ল বাই অ্যানালজি কথাটার মানে হচ্ছে সাদৃশ্যমূলক আইন। এই ল বাই অ্যানালজি হচ্ছে ধর একটা যে কোনো কেসেতে একটা আইন ধর মানা হচ্ছে, এবার সেই আইনটাই সেই সিমিলার পরবর্তীকালে যদি কোনো সিমিলার কেস আসে তাতেও মানা হবে, এইটা কি বলে ল অফ অ্যানালজি। এটা কি বলা হয় ল অফ অ্যানালজি। তো হিউম্যান ল, ইট ইজ দ্য ল বাই অ্যানালজি। তো এবার সেকেন্ডটা হচ্ছে ফিজিক্যাল ও সায়েন্টিফিক ল।
মন্দিরা এই সেকেন্ড পয়েন্টটা পড়। হ্যাঁ ম্যাম পড়ছি। Physical or scientific law. Physical laws are expression of the uniformities of nature and general principle expression, regularity and harmony observable in the activities and operation of universe. They are not the creation of man and cannot change by them. Human laws change from time to time and from country to country, but physical laws are invariable forever. The uniform action of human beings, such as law of psychology, and falls into this class. They express not what man ought to do, but what they do. Very good. The physical laws expressions of the uniformities of nature and general principles expressing regularity and humanity observable in the activities and operations of universe. মানে ফিজিক্যাল ও সায়েন্টিফিক ল বলতে এর মেন কথাটা যেটা বুঝিয়েছে সেটা হচ্ছে এটা কোনো এই ফিজিক্যাল ল বা সায়েন্টিফিক ল এটা কোনো হিউম্যান ক্রিয়েটেড ল না, এটা হচ্ছে তোর ল অফ নেচার। মানে এই ধর তোর যেটা ল অফ গ্র্যাভিটি বা ল অফ ফোর্স, এটা কিন্তু কোনো মানুষ বা হিউম্যান ক্রিয়েট করেনি বা সৃষ্টি করেনি, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য নেচার ইটসেলফ। এটা প্রকৃতি নিজের থেকে ক্রিয়েট করেছে। এইটাকেই বলা হচ্ছে তোর ফিজিক্যাল আর সায়েন্টিফিক ল, এবং এই লটা কোনো স্টেট কোনো জাতি কিছু ভ্যারি করবে না। এই লটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড বা ইউনিফর্ম। এই লটা পৃথিবীর সব জায়গাতে সমান থাকবে। ল অফ গ্র্যাভিটি আজ ইন্ডিয়ায় একরকম, সেটা কাল ইউকেতে গিয়ে অন্যরকম হয়ে যাবে না। এখানেও যা আছে ওখানেও সেম থাকবে। যেমন ল অফ সাইকোলজি, আমাদের হিউম্যান সাইকোলজির যে লটা, এটা আমাদের ইন্ডিয়াতেও যা থাকবে আবার অন্য স্টেটে গিয়েও তাই থাকবে, যার কোনো পরিবর্তন হবে না, যেটা সব জায়গায় ইউনিফর্ম। এই যে লগুলো, এইটাকেই বলা হচ্ছে তোর ল অফ, এটা ফিজিক্যাল অর সায়েন্টিফিক ল। এবার বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত সূত্র আছে বা আমাদের প্রাকৃতিক যে সমস্ত লজ আমরা দেখে আসছি স্বাভাবিকভাবে, যেমন তোর স্পেস সংক্রান্ত যে লস গুলো, এই যে লস গুলো, এগুলো কোনোদিন বদলাবে না বা এগুলো কোনো হিউম্যান ক্রিয়েট করেনি, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য নেচার ইটসেলফ। এই যে যে সমস্ত ল হিউম্যান ক্রিয়েট করেনি, নেচার ক্রিয়েট করেছে, এবং এটা ইউনিফর্ম, সব জায়গাতেই এটা সমান থাকবে, সেটাকেই বলা হচ্ছে ফিজিক্যাল আর সায়েন্টিফিক ল। এটা ওয়ার্ল্ড ওয়াইড, এটা কোনো স্টেট হিসাবে ভ্যারি করে না, এটা তোর কোনো জাতি রেস কিছু হিসাবে ভ্যারি করবে না। এইটাই হচ্ছে তোর ফিজিক্যাল বা সায়েন্টিফিক ল। আচ্ছা তোরা এবার বল, আমি যে তোদের এতটা পড়ালাম তোরা বুঝতে পারছিস? হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, এবার পর প্র্যাকটিক্যাল ও টেকনিক্যাল ল। এটা আচ্ছা, এটা দিয়া পর প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল লটা। Practical or technical law. It consists of principles and rules for the attainment of certain ends, such as law of health, law or of horticulture. Those rules guide us as to what we ought to do in order to attain certain ends. Within this category, there are the law of music and law of time. ওকে দিয়া, তোকেও কিন্তু রিডিং এ জোর দিতে হবে, রিডিংটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, কেমন? আমি হ্যাঁ। কিন্তু পরের দিন ক্লাসে তোকেও রিডিংটা ধরবো, ঠিক আছে। করে রাখবি। তো এবার প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল ল বলতে কি বোঝাচ্ছে? ইট কনসিস্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড রুলস ফর দ্য attainment of certain ends such as laws of health, laws of architecture. এইটা বলছে যে তোর এই প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল লটা কি বলতে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের নীতি বা নিয়মাবলী নিয়ে গঠিত। মানে একটা নির্দিষ্ট কিছু গোলকে অ্যাচিভ করার জন্য
যে সমস্ত রুলস অ্যান্ড প্রিন্সিপালস যে সমস্ত রুলস অ্যান্ড প্রিন্সিপালস আছে সেই রুলস অ্যান্ড প্রিন্সিপালস নিয়ে এই প্র্যাকটিক্যাল আর টেকনিক্যাল লটা ক্রিয়েট করা হয়েছে, সাচ এস দ্য লজ অফ হেলথ, লজ অফ আর্কিটেকচার। এই যে তো লজ অফ হেলথ, এই লজ অফ হেলথটা কিসের কারণে হয়েছে? আমাদের এই যে চিকিৎসা বিদ্যাটা, যে আমাদেরকে সুস্থ রাখার জন্য এই চিকিৎসা বিদ্যাটা হয়েছে, যাতে আমাদের রোগগুলোকে ঠিকভাবে সেরে যায়, আমরা সুস্থ থাকি। এই যে এই সুস্থ থাকার জন্য, এই সুস্থ থাকার নীতিটার জন্য এই যে চিকিৎসা বিদ্যাটা অর্জন করা হয়েছে, বা এই চিকিৎসা বিদ্যাটা আমাদের মধ্যে আছে একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে, যাকে সুস্থ রাখা। এই বা আর্কিটেকচার, যে কিছু বানানো, বা কিছু আর্কিটেকচার মানে ক্রিয়েট করা, সৌধ বা তোর বাড়ি, এই যে বিভিন্ন জিনিস, ধর তোর কোনো সৌধ, মনুমেন্ট, কোনো বাড়ি আমরা ক্রিয়েট করছি, বা কোনো ব্রিজ আমরা বানাচ্ছি, এগুলো কারা বানাচ্ছে? এগুলো আর্কিটেকচাররা বানাচ্ছে। এই যে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের নীতি নিয়ে এই লস গুলো তৈরি হচ্ছে কিছু একটা করার জন্য, এইটাকে বলা হচ্ছে তোর প্র্যাকটিক্যাল অর টেকনিক্যাল ল। This rule guides us as to what we ought to do in order to attain certain ends. Within the category, there are the laws of music and laws of styles. এই যে এই ল গুলো আমাদেরকে কি নির্দেশ করছে, যে এই গোলটা অ্যাচিভ করার জন্য, বা এই সার্টেন গোলটা অ্যাচিভ করার জন্য হোয়াট উই শুড ডু। এই যে এই গাইডেন্স দিচ্ছে, এই যে এই লটা, এই প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল লটা আমাদের এইটা গাইডেন্স দিচ্ছে, যে এই সার্টেন এমটা পাওয়ার জন্য, বা এই সার্টেন গোলে আমাদের রিচ করার জন্য হোয়াট উই শুড ডু। আচ্ছা, এই ল এর মধ্যে কি পড়ছে? আমি তো লজ অফ মিউজিক পড়ছে, লজ অফ স্টাইল পড়ছে। এই লজ গুলো প্র্যাকটিক্যাল বা টেকনিক্যাল লজ এর আন্ডারে পড়ছে। এবার তোর আসছে ন্যাচারাল ল আর মরাল ল। সুহিত, তুই এই ন্যাচারাল ল আর মরাল লটা রিডিং কর। পড়ছি ম্যাম। Natural law or moral law. By nature or moral law is meant the principle of natural right and wrong, the principle of the natural justice. Natural law have been also called the following: 1. Divine law. Commands of God imposed upon men. 2. Law of reason, being established by which the world is being governed. 3. Unwritten law, as being written not. ম্যাম তারপর এটা কি বুঝতে পারছি না পিডিএফটা। As being written not on brazen tables or on pillars of stone, but by the finger of nature in the heart of people. 4 নম্বর, তারপর eternal law, it is being uncreated and inviolable. 5 নম্বর, moral law, it is the expression of the principles of morality. ঠিক আছে। তো ন্যাচারাল ল আর মরাল ল বলতে কি বোঝায়? ন্যাচারাল ল এর কনসেপ্টটা হলো, ন্যাচারাল ল বলতে কি বোঝায় বলতো? আমাদের হিউম্যান বিইং এর মধ্যে যে সমস্ত মরাল ল, যেটা মরালিটি বা ন্যায় নীতিবোধ যেটা আছে, এবং সেটা আমাদের বিহেভিয়ারকে বা আমাদের আচরণকে যেভাবে নিয়ন্ত্রণ করছে, সেইটাকে বলছে ন্যাচারাল ল বা মরাল ল। আমাদের মধ্যে যে মরালিটি আছে, আমাদের মধ্যে যে সমস্ত ন্যায় নীতিবোধ আছে, সেই সমস্ত ন্যায় নীতিবোধ আমাদেরকে নিয়ন্ত্রণ করে। এবং এই যে ন্যায় নীতিবোধ, এটা আমাদের আভ্যন্তরীণ, এটা কিন্তু তোর কোনো কোথাও লেখা নেই, বা কোথাও থেকে আমাদের সেট করে দেয় না, যে আমাদের মধ্যেকার কিছু মোরালিটি গুলো কিন্তু কেউ সেট করে না, এটা আমরা নিজেরাই সেট করি। যত বড় হতে থাকে আমাদের মধ্যে এই ভ্যালুস গুলো তত বেশি বাড়তে থাকে, এবং আমরা সেটাকে বুঝতে পারি। এই যে এই মরালিটি বা এই ন্যায় নীতিবোধ আমাদেরকে যেভাবে পরিচালিত করে, এইটাকে বলা হচ্ছে তো ন্যাচারাল ল বা মরাল ল, যেটা আমরা ধর এটাকে আবার, যেটা প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস দ্বারা পরিচালিত হচ্ছে। এবার ন্যাচারাল ল তো কিছু পার্টে ডিভাইড করা হয়েছে। সেই পার্টগুলো কি কি? ডিভাইন ল, কমান্ডস অফ গড ইম্পোজড আপন মেন। ডিভাইন ল তোদের যেটা আগেই বললাম, যে ধরা হয় যে ঈশ্বর কমান্ড করছে, যেটা আমরা আমাদের সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, বা আমাদের উপর এনফোর্স করা হচ্ছে, এবং আমরা সেটাকে মেনে চলছি। ল অফ রিজন,
that is being established, it is being established by which the world is being governed. আমাদের পৃথিবীটা কিভাবে চলছে এইটা ল অফ রিজন দ্বারা আমরা বুঝতে পারি, বা যুক্তিসঙ্গত কোন যুক্তিতে বা কিসের কি রিজনে যে আমাদের ওয়ার্ল্ডটা গভর্ন হচ্ছে সেটা হচ্ছে তো ল অফ রিজন। আর হচ্ছে আনরিটেন ল, as being written not on brazen tables or on pillars of some of stone, but by the finger of nature in the heart of people. দেখ কিছু কিছু লজ আছে যেগুলো আমাদের কোথাও কোনো ব্রাজন অফ টেবলস বা স্টোন মানে কোনো শিলা বা পাথরে কোথাও খোদাই করা নেই বা কোথাও লেখা নেই সেই লগুলো, কিন্তু সেই লগুলো আমরা কিভাবে মানছি, আমাদের মনের মধ্যে সেই লগুলো আছে। এই যেমন তোদের যেটা বললাম যে ন্যায় নীতিবোধগুলো রয়ে গেছে, সেই ন্যায় নীতিবোধগুলো কিন্তু কোথাও লিখে দেওয়া নেই, সেই বোধগুলো কোথাও লিখে দেওয়া নেই বা সেই লস গুলো কোথাও লিখে দেওয়া নেই। এটা আমাদের প্রকৃতিগতভাবে প্রাকৃতিক ভাবেই আমাদের হার্ট অফ দ্য পিপল মানে আমাদের মনের মধ্যে সেটা চলে আসে যত আমাদের বড় হতে থাকে। মানুষ টু মানুষ এটা মেন টু ম্যান ভ্যারি করে, বাট এটা আমাদের সবার মধ্যেই, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই বেসিক জিনিসটা, এই বেসিক ন্যায় নীতিবোধ বা এই বেসিক ফিলিংসটা থেকে থাকে। এটাই হচ্ছে তোর আনরিটেন ল বলছে, এটা ডিভাইড করেছে তোর ন্যাচারাল ল এর মধ্যে। এটা কোথাও লেখা থাকে না, বাট এটা আমরা মেনে চলি। বলছে ইটার্নাল ল, ইট ইজ বিং আনক্রিয়েটেড অ্যান্ড ইনভ্যারিয়েবল। ইটার্নাল ল কি, এই লটা কোথাও ক্রিয়েট হয়নি এবং এই লটা কিছুর জন্য ভ্যারি করে না, মানে এই লটা কোনো স্টেট ভ্যারি করে না, কোনো কাস্ট টু কাস্ট ভ্যারি করে না, কোনো এরিয়া টু এরিয়া ভ্যারি করে না। এই লটা ইটার্নাল মানে সব জায়গায় স্বতঃসিদ্ধ। এটাকে বলা হচ্ছে ইটার্নাল ল। আর মোরাল ল, ইট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য প্রিন্সিপালস অফ মরালিটি। ওই যে বললাম আমাদের প্রত্যেকের মধ্যে মরালিটি থাকে, এই মরাল লটা হচ্ছে সেই মরালিটির এক্সপ্রেশন। সেই মরালিটির দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আমরা যে বিহেভিয়ারটা করি বা আমাদের যেটা বিহেভিয়ার যেটা এক্সপ্রেস করি সেইটাই হচ্ছে তো লস অফ মরালিটি। এবার হচ্ছে তো কনভেনশনাল ল। কনভেনশনাল লটা তোর কে, তুই কনভেনশনাল লটা পড়। ম্যাম আমি হ্যাঁ তুই। conventional law. It is the body of rules agreed upon and followed by the concerned parties to regulate their natural conduct. It is a form of special law for the parties which can be made valid or enforced through an agreement. A good example of conventional law is the law of cricket or any other games. Rule of club. It has been further divided into two groups which are as follows. Rules enforced by the parties themselves but not recognized by the state, like the rules of hockey. Rules which are recognized and enforced by the state, like contract its. কে তোকেও কিন্তু রিডিং এ তুই খুবই ভালো পড়েছিস, বাট আরেকটু ভালো করে পড়তে হবে। তাই রিডিংটা তুই আরেকটু ভালোভাবে পড়বি, আরেকটু রোজ দিন আরেকটু পড়বি, তাহলে দেখবি একটু একটু যে প্রবলেমটা হচ্ছে এক একটা ওয়ার্ডে সেই প্রবলেমটা কিন্তু চলে যাবে, একদম ফ্লুয়েন্সি এসে যাবে তাহলে। Okay. ওকে, কনভেনশনাল ল। তাহলে কনভেনশনাল ল বলতে কি বুঝিয়েছে? ইট ইজ দ্য বডি অফ রুলস এগ্রিড আপন অ্যান্ড ফলোড বাই দ্য কনসার্ন পার্টিস টু রেগুলেট দেয়ার মরাল কন্ডাক্ট, to regulate their mutual conduct. It is a form of special law for these parties, which can be made valid or enforced through an agreement.
A good example of conventional law is the laws of cricket or any other game. কনভেনশনাল ল বলতে কি বুঝিয়েছে? কনভেনশনাল ল বলতে বোঝাচ্ছে যে সেই লটা কিছু একটা পার্টিস ধর কোনো একটা ইনস্টিটিউশন ক্রিয়েট করা হয়েছে, এবার সেই ইনস্টিটিউশনে কিভাবে চালানো হবে বা কিভাবে তার মেম্বার্সদের কে পরিচালনা করা হবে বা তার কি কি পরবর্তীকালে সে কি কি করবে ফিউচারে, সেই সমস্ত কিছু ঠিক করার জন্য একটা সেট অফ রুলস ক্রিয়েট করা হয়েছে। এই যে সেট অফ রুলস ক্রিয়েট করা হলো সেইটাকেই বলেছে কনভেনশনাল ল, যেটা শুধুমাত্র ওই ইনস্টিটিউশনের মেম্বার্স এবং ইনস্টিটিউশনদের কনসার্ন, সেটা কিন্তু অন্য লোক বা অন্য গোটা স্টেট সেটা নিয়ে কিন্তু কনসার্ন নয়। এটা শুধুমাত্র স্পেশাল ল শুধুমাত্র ওইটুকুটার জন্যই। এই যেরকম কোনো একটা ধর খেলার রুল, যেমন ক্রিকেট খেলার কিছু রুলস আছে, হকি খেলার কিছু রুলস আছে, এই যে রুলস গুলো শুধুমাত্র তোর যারা খেলে এবং যারা খেলায় সেই লোকগুলোর মধ্যে সীমাবদ্ধ। এটা নিয়ে কিন্তু অন্য কারোর কোনো কিছু বলতে পারিস মাথা ব্যথা নেই, বা এই রুলগুলো অন্য কারোর না জানলেও চলবে আর মানার তো কোনো প্রশ্ন ওঠে না। শুধুমাত্র কিছু স্পেশাল যারা ওর মধ্যে আছে এবং যারা ওটা নিয়ে কনসার্ন তাদের জন্য এই রুলস গুলো, এই স্পেশাল রুলস গুলো, এইটাকেই বলা হচ্ছে তোর কনভেনশনাল লস। এবার তো কনভেনশনাল লকে দুটো গ্রুপে ডিভাইড করা হয়েছে, রুলস এনফোর্সড বাই দ্য পার্টিস দেমসেলফ বাট নট রিকগনাইজড বাই দ্য স্টেট লাইক রুলস অফ হকি। যেমন কিছু ধর খেলার রুলস, এই রুলস গুলো এনফোর্স করা হয়েছে, এই রুলস গুলো যারা এনফোর্স করেছে তার সেটা কিন্তু স্টেট না, যারা হকি খেলে এবং যারা হকিটা জানে তারাই কিন্তু এই হকি খেলার কি রুলস হবে, যে কোনো খেলার কিছু রুলস কি রুলস হবে সেটা তারাই সেট করছে, কিন্তু স্টেট সেটও করেনি, স্টেট এনফোর্সও করেনি। আরেক রকমের কি আছে, রুলস which are recognized and enforced by the state like contract। আরেকটা কনভেনশনাল লজ এর মধ্যে কি রুল আছে, যেটা রিকগনাইজড এন্ড এনফোর্সড বাই দ্য স্টেট, যেটাকে স্টেট চিহ্নিতও করেছে আর এনফোর্সও করেছে। যেরকম কন্ট্রাক্ট, তোরা যখন সবাই ফার্স্ট সেমিস্টারে চলে যাবি এন্ট্রান্সটা দিয়ে, তখন তোরা কন্ট্রাক্ট অ্যাক্ট করবি, ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট। তো সেই কন্ট্রাক্ট অ্যাক্টে দুটো ব্যক্তির মধ্যে যখন কন্ট্রাক্ট করা হয় তখন দেয়ার ইজ আ সেট অফ রুলস যেটা আমাদেরকে ফলো করতে হয়, প্রচুর কিছু নিয়ম আছে যেটা ফলো করতে হয়, অনেকগুলো স্টেপস আছে, তোরা পড়বি অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং। খুব তাড়াতাড়ি তোরা পড়বি, তোদের এন্ট্রান্স শেষ হলেই, তোরা যখন ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবি তখন তোরা সবাই কন্ট্রাক্ট করবি। খুব ইন্টারেস্টিং একটা কন্ট্রাক্ট কিভাবে করতে হয়। তো এই যে কন্ট্রাক্ট কিভাবে করতে হয় সেই রুলটা কিন্তু স্টেট সেট করে দিয়েছে এবং স্টেটই রিকগনাইজ করেছে। যেমন আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট দ্বারা আমাদের ইন্ডিয়াতে যে সমস্ত কন্ট্রাক্ট হয় সেটা গভর্ন হয় আমাদের ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট দ্বারা। তো এই ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট আমাদের ইন্ডিয়াতে আমরা যে সমস্ত কন্ট্রাক্ট করব, যে সমস্ত চুক্তি করব আমরা ইন্ডিয়ায় বসে, সেই সমস্ত চুক্তি কিন্তু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টে বলে দেওয়া আছে যে আমরা কিভাবে করব, তার বিভিন্ন রকম রুলস আছে, অনেক রকমের রুলস। সেই রুলস গুলো আমাদের ফলো আপ করতে হবে, আর এই রুলস গুলো কিন্তু আমাদের স্টেট বা আমাদের ইন্ডিয়ান পার্লামেন্ট কিন্তু সেট করে দিয়েছে। তো এইটাই হচ্ছে তো কনভেনশনাল লয় আর একটা ডিভিশন, যেটা যেই ল গুলো স্টেট রিকগনাইজ করে দেয় এবং এনফোর্স করে দেয়। ম্যাম বলছিলাম যে এক্সামটা হবে কবে? এক্সামটা দেখ, এক্সাম সাধারণত তোর ওই জুলাইয়ের লাস্ট বা অগাস্টের ফার্স্ট করে এরকম এক্সামটা হয়, অগাস্টে মিড অফ অগাস্ট হয়ে যায় হতে হতে। এবার আমি যখন দিয়েছিলাম সেটা তোর অগাস্টের ফার্স্ট উইকে পড়েছিল, সম্ভবত 6 অগাস্টে। তো মোটামুটি জুলাইয়ের লাস্ট ধরে রাখ কিংবা ওই অগাস্টের মিডে ধরে রাখ। আর এক্সাক্ট নোটিফিকেশনটা তোর ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট ওরা দিয়ে দেবে, ওখান থেকে তুই পেয়ে যাবি। কিন্তু ধরে চল তোর অগাস্টটা, যেহেতু অগাস্টেই পরীক্ষাটা হয় সেহেতু আমাদের প্রিপারেশনটা আমরা এমন ভাবেই করব যাতে আমাদের সাবজেক্টের প্রিপারেশনটা আমাদের কিন্তু তোর একদম জুলাইয়ের প্রথম দিকেই শেষ হয়ে যায়, কারণ তারপরে আমরা শুধুমাত্র টেস্ট দেব, কারণ আমরা যত বেশি টেস্ট দেব তত বেশি আমরা কনফিডেন্ট হয়ে যাবো এই পরীক্ষাটার উপরে। কেমন?
তো ম্যাম তারপর রেজাল্ট আর ঠিক কলেজে আছে। ভর্তি কত মানে টাইম লাগবে? তোর রেজাল্ট মোটামুটি 2 থেকে 3 সপ্তাহ তোর পরে রেজাল্ট বেরোয়, তারপরে তোর মেরিট লিস্ট আছে। সব প্রসেস করতে করতে মোটামুটি তোর ধর না পরীক্ষার পর লাগে আরো 1টা মাস লাগে। মোটামুটি তোর আমাদের সময় একটু লেট হয়েছিল, ওই জন্য আমাদের সেশনটা তোর অক্টোবরে শুরু হয়েছিল, 4th অক্টোবর থেকে। ওই সেপ্টেম্বরের লাস্ট থেকে মোটামুটি সেশন শুরু করেছে, কি অক্টোবর থেকেই সেশন স্টার্ট হয়। ওই রেজাল্ট তোদের পরীক্ষা দেওয়া আর রেজাল্ট, মেরিট লিস্ট, তারপর ভর্তি, যেহেতু তোদের কাউন্সিলিং হয়, 4টে কাউন্সিলিং হয়, কাউন্সিলিং গুলো প্রত্যেকটা ফেজে একটা করে নির্দিষ্ট সার্টেন টাইম দেওয়া থাকে। তো সেইগুলো কমপ্লিট করে সবকিছু করতে করতে তোর মোটামুটি ওই ভর্তি হতে হতে মানে ক্লাসটা স্টার্ট হতে হতে তোর অক্টোবরের ফার্স্ট উইক বা সেপ্টেম্বরের লাস্টে মোটামুটি হয়। আর তোরা পরীক্ষা 2 থেকে 3 সপ্তাহ বাদে মেরিট লিস্টটা পেয়ে যাবি। তো এবার পরেরটা পড়ি। আর কারোর কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, তাহলে পরেরটা হচ্ছে কাস্টমারি ল। অনুশ্রী, তুই কাস্টমারি লটা পড়। Customary laws are those rules of custom that are habitually followed by the majority of persons subject to them in the brief of binding nature. According to Salmon, customary laws means any rule of action which is actually observed by the men when a custom is firmly established. Second point হচ্ছে it is enforced by the authority of the state. Custom is not law itself but an important source of law. Only those customs acquired the force of law which are recognized by the courts. ওকে, ভেরি গুড অনুশ্রী, খুব ভালো হয়েছে। তো কাস্টমারি ল বলতে কি বোঝাচ্ছে? কাস্টমারি লজ আর দোজ রুলস অফ কাস্টম দ্যাট আর হ্যাবিচুয়ালি ফলোড বাই দ্য মেজরিটি অফ পারসন সাবজেক্ট টু দেম ইন দ্য বিলিফ অফ বাইন্ডিং নেচার। তো তোদের আমি সোর্সেস অফ লতে কাস্টম পড়িয়েছিলাম। তো সেই সোর্সেস অফ লতে যখন আমি কাস্টম পড়িয়েছিলাম তখন তোদের কাস্টম বলতে কি জিনিসটা বুঝিয়েছিলাম। তো তোরা কি কেউ বলতে পারবি যে হোয়াট ইজ কাস্টম? ম্যাম কাস্টম মানে হচ্ছে প্রথা। কাস্টম মানে প্রথা, ঠিক আছে। কাস্টমারি লজ, এবার কাস্টমারি লজ বলতে কি বোঝাচ্ছে? সেই সমস্ত রুলস বা লজ আমি তোদের বলে দিয়েছিলাম যে কাস্টম, আমরা সেই কাস্টমসটাকে ফলো করি। কাস্টম হচ্ছে প্রথা, যেটা তো ফ্রম দ্য টাইম ইমমেমোরিয়াল, মানে একটা অনেক দিন আগে থেকে, সেই টাইমটা আমরা কেউ এক্সাক্ট জানি না, সেই টাইমটা থেকে কোনো একটা প্রথা চলে আসছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেটাকে আমরা মেনে চলছি, এইটাই হচ্ছে কাস্টমস। এবার according to Salman, customary law means any rules of actions which actually observed by men when a custom is firmly established. এবার কাস্টমারি ল বলতে কি বোঝাচ্ছে? এনি রুলস অফ অ্যাকশন, যেটা কোনো রুলস অফ অ্যাকশন যেটা অ্যাকচুয়ালি অবজার্ভ বাই মেন, মানে আমরা ফলো করি, আমরা মানুষরা ফলো করি when a custom is firmly established, যখন একটা কাস্টম স্ট্যাবলিশ হয়ে যায়। একটা স্ট্যাবলিশ কাস্টমকে যখন আমরা সবাই ফলো করতে থাকি, একটা রুলস অফ অ্যাকশন যেটা এস্টাবলিশ হয়ে গেছে কাস্টম বলে, সেটাকে যখন আমরা ফলো করতে থাকি তখন সেটাই হয়ে যায় কাস্টমারি ল। ইট ইজ এনফোর্সড বাই দ্য অথরিটি অফ স্টেট। এটা, এই কাস্টমকে ল হিসাবে এনফোর্স করা হয় অথরিটি অফ দ্য স্টেটের দ্বারা। স্টেট অথরিটি কোনো একটা কাস্টমকে ল হিসেবে এনফোর্স করতে পারে। Custom is not itself law but an important source of law. Only those customs acquire the force of law which are recognized by the courts.
আমরা আগেই বলেছি যে কাস্টম ইটসেলফ নট আ ল বাট ইটস আ সোর্স অফ ল, এবং সেই কাস্টমস গুলোকেই আমরা ল হিসেবে মানবো বা ল হিসেবে রিকগনাইজড হবে সেই সমস্ত কাস্টম which are recognized by court of law, যেটা কোর্ট অফ ল, যেটা আমাদের কোর্ট বলে দেবে যে এই কাস্টমটা কাস্টমারি ল, মানে এই কাস্টমটা ল হিসেবে আমরা ফলো করতে পারবো, সেই কাস্টমস গুলোকেই আমরা কাস্টমারি ল বলবো। এবার তোদেরকে বলে রাখি, তোরা পরবর্তীকালে ফার্স্ট সেমিস্টারই আবার পড়বি যে একটা কাস্টমকে আমরা ল হিসাবে রিকগনাইজ বা চিহ্নিত হতে গেলে, বা একটা কাস্টমকে তখনই আমরা কাস্টমারি ল বলবো এই যে কাস্টম থেকে ল হতে গেলে there are several steps that a custom has to follow। তার মধ্যে তোর কন্টিনিউইটি আছে, তার মধ্যে তোর ফ্রম দ্য টাইম ইনমেমোরিয়াল, এই বিভিন্ন তোর এসেনশিয়ালস আছে। আমরা এসেনশিয়ালস অফ কাস্টমস যখন পড়বো, তোরা পরবর্তীকালে যখন পড়বি ফার্স্ট সেমে, তখন তোরা বুঝতে পারবি যে একটা কাস্টমসকে আমরা তখনই ল বলবো যখন সে কিছু সেভারাল স্টেপসকে আমাদের কাছে প্রুফ করবে যে সেই সেভারাল স্টেপস গুলো সে তার মধ্যে আছে, এই এসেনশিয়ালস গুলোকে তাকে ফুলফিল করতে হবে, সেভারাল স্টেপস গুলোকে তাকে ফুলফিল করতে হবে, তখনই আমরা তাকে কাস্টমারি ল বলবে, এবং অবশ্যই কোর্ট তাকে রিকগনাইজ করবে অ্যাজ ল। তো এবার আসা যাক ইন্টারন্যাশনাল ল। ইন্টারন্যাশনাল লটা আচ্ছা, বিশ্বজিৎ তুই ইন্টারন্যাশনাল পড়বো লটা ম্যাম? পড়। International law. According to Hughes, international law is the body of principles and rules which civilized states consider as binding upon them. It can be defined as the name of the body of the countries states in their insource with each other. So to second, according to Salomon, it consists of those rules which the sovereign states have agreed to observe in their dealings with one another. International agreements are of two types. They are the either express or of implied express agreements are contained in treaties and conversation, while the implied agreement are to be found in the customs or practice of the state. International law are divided into two types. So number one, public international law. Number two, private international law. So public international law is it prevails universally in all over the world. And number two, private international law is enforced only between some of states. ঠিক আছে, তুইও রিডিংটা একটু মানে রোজ দিন পড়বি রুটিন করে, তাহলে দেখবি আরো বেটার রিডিং পড়তে পারছিস। কেমন? Okay ma'am. ওকে, তাহলে ইন্টারন্যাশনাল ল শুনেই আমরা মোটামুটি ধারণা করতে পেরেছি যে এই ইন্টারন্যাশনাল লটা আমাদের ইন্টারন্যাশনাল কিছু নিয়ম নীতিকে হয়তো গভর্ন করতে পারে, এটুকু ধারণা আমাদের হয়েছে। ইন্টারন্যাশনাল ল আমরা ইন্টারন্যাশনাল কিছু অর্থে বোঝাতে ইন্টারন্যাশনাল লটা ইউজ করব। So এবার বলছে, according to Hawkes, international law is the body of principles and rules which civilized states consider as binding upon them in their mutual relations. তাহলে according to Hawkes, international law means সেই সমস্ত নিয়ম নীতি বা সেট অফ প্রিন্সিপালস যেটা সিভিলাইজড স্টেটস মানে প্রত্যেকটা সভ্য রাষ্ট্র যেটাকে মনে করে যে তাদের নিজেদের মধ্যেকার প্রত্যেকটা সভ্য রাষ্ট্র যেটা নিজেদের প্রত্যেকটা স্টেটের যে রিলেশন, সেই মিউচুয়াল রিলেশনসটাকে বাইন্ড করার জন্য বা মিউচুয়াল রিলেশনসটাকে বেঁধে রাখার জন্য যে সমস্ত বডি অফ প্রিন্সিপালস বা যে সমস্ত প্রিন্সিপালস বা নিয়ম নীতির দরকার হয়, সেই নিয়ম নীতিগুলোকেই বলা হয় আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল।
মানে ইন্টারন্যাশনালি বিভিন্ন স্টেটের সাথে বিভিন্ন স্টেটের যে সম্পর্ক বা বিভিন্ন স্টেটের সাথে বিভিন্ন স্টেটের চুক্তি আছে বা বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস আছে, সেই সমস্ত এই সমস্ত ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস কি করে আমাদের বিভিন্ন স্টেটের মধ্যে যে রিলেশনশিপ সেইটাকে বজায় রাখে, প্লাস বিভিন্ন চুক্তির মাধ্যমে, বিভিন্ন চার্টার অ্যাক্টের মাধ্যমে। তো এই যে এই নিয়ম নীতিগুলো যেগুলো ইন্টারন্যাশনালি প্রত্যেকটা রাষ্ট্র থেকে রাষ্ট্রের মধ্যে মিউচুয়াল রিলেশনশিপটাকে বাইন্ড করে বা ধরে রাখতে সাহায্য করে, সেটাই হচ্ছে তোর ইন্টারন্যাশনাল ল। It can be defined as the name of the body of customary and conventional rules which are considered legally binding by civilized states in their intercourse with each other. এটা হচ্ছে তোর বডি অফ ওই কাস্টমারি ল বা কিছু প্রথাগত আইন এবং তোর কিছু কনভেনশনাল আইন আছে যেগুলো স্টেটের মধ্যে মিউচুয়াল রিলেশনশিপ কে বজায় রাখতে তোর হেল্প করে, যেগুলো বজায় রাখে স্টেটের মধ্যে মিউচুয়াল রিলেশনশিপকে বজায় রাখে। এটাই হচ্ছে যে নীতিগুলো, সেটাই তোর সহজ কথাই হচ্ছে আন্তর্জাতিক আইন বা ইন্টারন্যাশনাল ল। According to Salman, it consists of those rules which the sovereign state have agreed to observe in their dealings with one another. তাহলে সালমান কি বলেছে, ইন্টারন্যাশনাল ল সেই সমস্ত রুল কনসিস্ট অফ দোজ রুলস, মানে ইন্টারন্যাশনাল ল হচ্ছে সেই সমস্ত রুল যেটা দুটো সোভারিন স্টেট। এবার সোভারিন স্টেট বলতে কি বুঝিয়েছে এটা একটু এখানে বোঝার দরকার আছে তোদের। একটা স্টেট কে একটা রাষ্ট্রকে তখনই আমরা রাষ্ট্র বলবো যখন আমরা তার মধ্যে কিছু এলিমেন্ট দেখতে পাবো, কিছু এসেনশিয়াল এলিমেন্ট দেখতে পাবো। এই এসেনশিয়াল এলিমেন্ট গুলো না থাকলে একটা রাষ্ট্রকে, এই যে ইন্ডিয়া ইজ আ স্টেট, আমরা বলি ইন্ডিয়া একটা রাষ্ট্র, এই ইন্ডিয়া যে রাষ্ট্র, এই ইন্ডিয়াকে রাষ্ট্র বলি, অবশ্যই রাষ্ট্র বলি কারণ ইন্ডিয়া কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। এই ক্রাইটেরিয়া বা এসেনশিয়ালস গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সোভারিন বা হ্যাভিং দ্য সুপ্রিম পাওয়ার বোথ ইন্টারনালি এবং এক্সটার্নালি। একটা রাষ্ট্রকে আমরা সোভারিন তখনই বলবো যখন সেই রাষ্ট্রটা ইন্টারনাল এবং এক্সটার্নালি অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো শক্তির দ্বারা পরিচালিত হয় না। তার নিজস্ব গভর্নমেন্ট আছে, সে তার নিজস্ব সুপ্রিম ক্ষমতা আছে, তার নিজস্ব সর্বোচ্চ ক্ষমতা আছে সমস্ত তার রাষ্ট্রের আভ্যন্তরীণ সমস্ত কিছু পরিচালনা করার জন্য, এবং এক্সটার্নালি সে কোনো বৈদেশিক শক্তির কাছে বৈদেশিক শক্তির নিয়ন্ত্রণে চলে না, সে এক্সটার্নালিও নিজের সুপ্রিম মানে নিজেই সর্বোচ্চ ক্ষমতা রাখে আমি কোনো বৈদেশিক নীতি নির্ধারণে, আবার সে আভ্যন্তরীণ সমস্ত নীতি নির্ধারণে সর্বোচ্চ ক্ষমতা রাখে কারোর আন্ডারে নয়। ধর যখন আমাদের যখন ব্রিটিশ সরকারের অধীনে ছিলাম তখন কিন্তু ইন্ডিয়াকে আমরা একটা সোভারিন স্টেট বলতে পারবো, একটা স্টেট বলতে পারবো না, কারণ আমাদের সেই সোভারিন সুপ্রিম। হ্যাঁ বল। আমি বলছিলাম যে এই জায়গাটা আরেকবার একটু বলবেন, কোনটা বল? লাস্টের দিকে যেটা বলছিলেন। আচ্ছা, লাস্টের দিকে আমি বলছি যে এই যে তোদের একটা কথা এলো না, যে অ্যাকর্ডিং টু Salman, it consists of those rules which the sovereign states have agreed to observe in their dealings with one another. আমি এখানে sovereign স্টেটের মানটা তোদেরকে বোঝাচ্ছি। একটা স্টেটকে তখনই আমরা সোভারিন স্টেট বলবো বা একটা স্টেটকে আমরা স্টেট বলবো, এই যে স্টেটকে আমরা স্টেট বলবো এর জন্য স্টেটের কিছু এসেনশিয়াল এলিমেন্টস লাগে। সেই এসেনশিয়াল এলিমেন্টস গুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট এসেনশিয়াল এলিমেন্টস হলো সোভারিনিটি, বা স্টেটটাকে সোভারিন হতে হবে। সোভারিন মানে হচ্ছে হ্যাভিং দ্য সুপ্রিম পাওয়ার, মানে সেই স্টেটটার কাছে সর্বোচ্চ ক্ষমতা আছে বোথ ইন্টারনালি এবং এক্সটার্নালি। মানে সেই স্টেটটা তার ইন্টারনালি, মানে ধর আমাদের ইন্ডিয়ার মধ্যে ইন্টারনালি আমরা যে সমস্ত তোর আমাদের গভর্নমেন্ট যে সমস্ত লস তৈরি করছে, লস এনফোর্স করছে, বা এই যে সমস্ত আমাদের নীতি নির্ধারণ করছে, আমাদের বাজেট তৈরি করছে, আমাদের শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আমাদের গভর্নমেন্ট যে সমস্ত সেট অফ রুল সেট করছে বা যে সমস্ত কাজ করছে, এই যে বাজেট ফিক্স করা, এই সমস্ত গভর্নমেন্ট যে কাজগুলো করছে এর জন্য কিন্তু গভর্নমেন্ট কারোর কাছে কৈফিয়ত দেবে না বা কারোর কাছে সে দায়বদ্ধ থাকবে না, কারণ
কারণ দ্য গভর্নমেন্ট হ্যাজ দ্য সুপ্রিম পাওয়ার বা সর্বোচ্চ ক্ষমতা। এটা এক্সটার্নাল ক্ষেত্রে এই যে আমাদের দেখ দুটো দেশের মধ্যে যখন কোনো চুক্তি হচ্ছে বা তো দুটো দেশের মধ্যে যখন কোনো যুদ্ধ হচ্ছে, এই যে ডিসিশনটা নিতে হচ্ছে, এই যে ডিসিশনটা, এই যে যুদ্ধ হবে, যুদ্ধ করো বা এখানে কোনো একটা সার্জিক্যাল স্ট্রাইক করব, এই যে সার্জিক্যাল স্ট্রাইক, ধর ইন্ডিয়া যে সার্জিক্যাল স্ট্রাইকটা করলো আমাদের খুব রিসেন্টলি, এই সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য কিন্তু ইন্ডিয়া কারোর কাছে জিজ্ঞাসা করেনি বা ইন্ডিয়াতে কারোর থেকে পারমিশন নিতে হয় না। ইন্ডিয়া ইটসেলফ সেটা করতে পারে, এর জন্য কারো পারমিশনের দরকার নেই। এই যে কারোর পারমিশনের দরকার হচ্ছে না বা এই যে ইন্ডিয়ার হাতে এই পাওয়ারটা আছে, এইটা যখন কোনো রাষ্ট্রের থাকবে বোথ ইন্টারনালি বা এক্সটার্নালি, তখন সেই রাষ্ট্রটাকে আমরা কি বলবো, সোভারিন স্টেট। মানে সেই রাষ্ট্রটার কাছে একটা সুপ্রিম পাওয়ার আছে তার নিজেকে পরিচালনা করার জন্য। একটা খুব সহজ এক্সাম্পল, যখন আমাদের ইন্ডিয়া ব্রিটিশ কলোনিয়াল রুল ছিল, তখন কিন্তু ইন্ডিয়া সোভারেনিটি ছিল না। এই যে আমরা স্বাধীনতার জন্য লড়লাম, এই যে ইন্ডিপেন্ডেন্স, কিসের জন্য? যাতে আমাদের স্টেটকে বা আমাদের রাষ্ট্রকে একটা স্বাধীন রাষ্ট্র করে তুলতে পারি, যে কারোর কাছে দায়বদ্ধ থাকবে না তার কোনো কাজের জন্য, বা কোনো কাজের জন্য তাই কারো পারমিশন নিতে হবে না। এইটাকে বলা হয় সুপ্রিম পাওয়ারটা যখনই থাকবে তখনই এটাকে বলা হচ্ছে আমরা সোভারেন স্টেট বলবো, কোনো রাষ্ট্রের হাতে থাকলে। আর এই সোভারেনিটি হচ্ছে রাষ্ট্রের গঠনের একটা সব থেকে ইম্পর্টেন্ট এলিমেন্ট। এই এলিমেন্টটা না থাকলে আমরা একটা স্টেটকে স্টেট বলতে পারবো না। এইটাকেই বলা হতো সোভারিন। দিয়া বুঝেছিস? হ্যাঁ। আর বাকিদের কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? ম্যাম বুঝে নিয়েছি। ঠিক আছে, আমি বুঝেছি। আচ্ছা, তো এটাই এবার সালমান কি বলছে, ইটস কনসিস্ট অফ দোজ রুল উইচ দ্য সোভারিন স্টেট হ্যাভ এগ্রিড টু অবজার্ভ ইন দেয়ার ডিলিংস উইথ ইচ আদার। এবার ইন্টারন্যাশনাল ল হচ্ছে অ্যাকর্ডিং টু সালমান সেই সমস্ত রুলস যেটা সোভারিন স্টেট, সোভারিন স্টেটগুলো তাদের নিজেদের মধ্যে ডিল করতে ফলো করে, সেই সমস্ত সেট অফ রুলসটাই হচ্ছে তোর ইন্টারন্যাশনাল ল। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টস আর অফ টু টাইপস, দে আর ইদার এক্সপ্রেসড অর ইমপ্লাইড। এবার দেখ, এবার ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হয় এক্সপ্রেসড হবে, মানে যেটা সমস্ত তোর ট্রিটিস থাকবে, যে সমস্ত চুক্তি থাকবে, যে সমস্ত চার্টার অ্যাক্ট থাকবে, এইসব চুক্তিতে লেখা থাকবে যে এইগুলো করা হবে, এইগুলো করা হবে না, যেরকম আইন লেখা থাকে সেরকম লেখা থাকবে, বা ইমপ্লাইড, যেটা কোথাও লেখা থাকবে না বাট সেটা প্র্যাকটিস করা হয় বা মেনে চলা হয়, এইটাকে বলা হচ্ছে ইমপ্লাইড। আর এক্সপ্রেস মানে যেটা তো চুক্তি, বিভিন্ন অ্যাক্টে, বিভিন্ন ট্রিটিসে, বিভিন্ন অ্যাক্টে যেটা লেখা থাকবে, রিটেন অর আনরিটেন, মানে এক্সপ্রেস অর ইমপ্লাইড। এবার ইন্টারন্যাশনাল ল হচ্ছে তো দুটো ভাগে ডিভাইড করা যায় এটাকে। পাবলিক ইন্টারন্যাশনাল ল, ইট প্রিভেলস ইউনিভার্সালি ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবার পাবলিক ইন্টারন্যাশনাল ল হচ্ছে যে লগুলো ওয়ার্ল্ড ওয়াইড, মানে ইন্টারন্যাশনাল রিলেশনশিপের ক্ষেত্রে যে লগুলোকে ওয়ার্ল্ডে যতগুলো স্টেট আছে প্রত্যেককেই মেনে চলতে হয়, এটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল। যেরকম তোর এর জন্য বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, যেরকম তোর ইউএনওর নাম শুনেছিস। এগুলো, এই পাবলিক ইন্টারন্যাশনাল ল গুলো কি হয় বলতো, এইগুলো কোনো জাতি বা রাষ্ট্রের না আন্তর্জাতিক অধিকার এবং বাধ্যবাধকতাগুলোকে নিয়ন্ত্রণ করে। আর এই যে আন্তর্জাতিক সংস্থা যেরকম তোর ইউএনও আছে, তারপর তোর লিগ অফ নেশনস আছে, এই যে এইগুলোর কার্যক্রম বা এগুলো কি কাজ করবে, এগুলো কাজকর্ম নিয়ন্ত্রণ করছে হচ্ছে এই পাবলিক ইন্টারন্যাশনাল ল। আর একটা হচ্ছে তোর প্রাইভেট ইন্টারন্যাশনাল ল, ইট ইজ এনফোর্সড অনলি বিটুইন সাম অফ স্টেটস। এই পাবলিক আর এই প্রাইভেট ইন্টারন্যাশনাল লটা কি বলতো, যখন where there is a conflict between the citizens of different states, তখন এই পাবলিক ইন্টারন্যাশনাল ল গুলো ফলো করা হয় সেই কনফ্লিক্টটাকে মেটানোর জন্য। মানে যদি কোনো স্পেসিফিক কোনো স্টেটস এর মেম্বারসদের মধ্যে, স্পেসিফিক তো দুটো স্টেটস এর মেম্বারদের মধ্যে কোনো কিছু কনফ্লিক্ট হলো বা কোনো সমস্যা হলো, তখন যে রুলস গুলো তো ফলো করা হয় বা এনফোর্স করে, সেইটাই হচ্ছে তোর প্রাইভেট ইন্টারন্যাশনাল ল। অ্যান্ড ক্লাসিফিকেশনের সব থেকে লাস্ট হচ্ছে তোর সিভিল ল।
সিভিল ল কি বলছে? সিভিল ল ইজ এ ল, ইট ইজ দ্য ল অফ দ্য স্টেটস রিগার্ডিং দ্য ল্যান্ড। সিভিল ল হচ্ছে প্রত্যেকটা স্টেটের ল্যান্ড, রিগার্ডিং টু দ্য ল্যান্ড, এই ল্যান্ড বা ভূমি বা জমিকে কেন্দ্র করে যে সমস্ত ল তৈরি হয়েছে, এটা স্টেট টু স্টেট ভ্যারি করে। কিন্তু প্রত্যেকটা দেশের যে নিজস্ব জমিকে কেন্দ্র করে কিছু নিজস্ব আইন থাকে। তোরা তো নিজস্ব অবশ্যই শুনেছিস সিভিল ল, কথাটা সবাই শুনেছিস। এই যে এই জমিকে কেন্দ্র করে যে লটা প্রত্যেকটা স্টেটে তৈরি করা হয় এবং এনফোর্স করা হয়, এইটাই হচ্ছে সিভিল ল। এবার তোরা এখানে ল্যান্ড বলতে জমি বা জমিকেই এখানে বোঝাচ্ছে, বাট ল্যান্ডের ডেফিনেশন তোরা পরবর্তীকালে গিয়ে পড়বি। এখানে ল্যান্ডের অনেক ডেফিনেশন আছে, যেমন তোর ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট আছে, বিভিন্ন অ্যাক্টে ল্যান্ডের আলাদা ডেফিনেশন দেওয়া রয়েছে। বাট তোদের এখন অতটা দরকার নেই, তোরা শুধু এটুকুই জান যে সিভিল ল বলতে বিভিন্ন স্টেটে জমিকে কেন্দ্র করে বিভিন্ন রাষ্ট্রে যে বিভিন্ন বিভিন্ন আইন প্রণয়ন করেছে এবং এনফোর্স করেছে, সেইটাকেই বলা হচ্ছে তোর সিভিল ল। Civil law, according to Salmond, is the law of state or the law of the land, the law of the lawyers and law of the courts. তো সালমান কি বলছে? সিভিল ল কি? সিভিল ল হচ্ছে ল অফ দ্য স্টেট, রাষ্ট্রের ল, ল অফ দ্য ল্যান্ড, জমি সংক্রান্ত ল, ল অফ দ্য লয়ার্স, আমাদের যারা লয়ার্স আছে তাদের ল, এবং ল অফ দ্য কোর্টস, যে সমস্ত কোর্টস আছে সেই সমস্ত কোর্টসের ল। এটা অ্যাকর্ডিং টু সালমান। It's the positive law of land, which means the law as it exists. আচ্ছা, এটা হচ্ছে পজিটিভ ল অফ ল্যান্ড। পজিটিভ ল অফ ল্যান্ড মানে যে পজিটিভ ল মানে যে লটা তোর এক্সিস্ট করছে বর্তমানে এবং যে লটা এনফোর্সিয়েবল। তাহলে পজিটিভ ল বলতে তোর বোঝাচ্ছে যে লটার বর্তমানে অস্তিত্ব আছে এবং যে লটা আমরা মানতে বাধ্য, সেইটাকেই বলা হচ্ছে তোর পজিটিভ ল। তাহলে সিভিল ল এখানে পজিটিভ ল অফ ল্যান্ড। It is backed by the force and might of the state for purpose of enforcement. এটা হয়তো তোর কোনো ফোর্স বা হয়তো তোর বল প্রয়োগ দ্বারা এটাকে এনফোর্স করা হয়েছিল, এটা এনফোর্সমেন্টের জন্য হয়তো কোনো টাইমে এটা বল প্রয়োগ করা হয়েছিল সিভিল লটাকে এনফোর্স করার জন্য। এবার বলছো তো সিভিল ল ডিফারেন্স ফ্রম স্পেশাল ল। সিভিল ল আর স্পেশাল ল দুটোর মধ্যে ডিফারেন্স কি? স্পেশাল ল বলতে তোর বোঝাচ্ছে কিছু যে লটা কিছু পার্টিকুলার কাজেই লাগে। যেরকম ধর তোর একটা লোকাল কোনো একটা লজ আছে যেটা তোর পার্টিকুলার একটা লোকালিটির জন্যই তৈরি করা হয়েছে বা পার্টিকুলার একটা লোকালিটিতেই তো এনফোর্স, এইটা হচ্ছে তোকে বলে স্পেশাল ল। যেমন স্পেশাল সার্কামস্ট্যান্সেস যখন আসে, যখন পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস আছে বা পার্টিকুলার একটা এরিয়াতে, সেই এরিয়া বা পার্টিকুলার সার্কামস্ট্যান্সেস এর জন্যই ওই লটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে স্পেশাল ল। এটা কিন্তু সিভিল ল না। সিভিল ল কিন্তু যে স্টেটের যে স্টেট যে সিভিল লটা ঠিক করেছে সেটা কিন্তু ওই স্টেটের সবাই মেনে চলবে এবং মেনে চলতে বাধ্য। এটা কিন্তু কোনো স্পেশাল ল না। তো এইটাই হচ্ছে তোর ক্লাসিফিকেশন, লয়ের 8টা ক্লাসিফিকেশন হলো। আর হ্যাঁ, আরেকটা কথা, এই সিভিল লকে আমরা মিউনিসিপ্যাল ল বা ন্যাশনাল ল বলতে পারি। তো বল এবার এই যে ক্লাসিফিকেশনটা, নেচার অফ ল ক্লাসিফিকেশনের মধ্যে তোদের কার কোথায় কি ডাউট আছে বল। কোথায় বুঝতে পারিসনি বা কোথাও কোনো জায়গায় যদি কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু তোরা আমাকে বল। কারণ পরের ক্লাসে কিন্তু আমি পড়াটা ধরবো, আর তখন যদি তোরা কেউ বলিস যে হ্যাঁ এখানটা আমার ডাউট ছিল বা এই ডাউটের কারণে আমি পড়াটা করতে পারিনি, সেটা কিন্তু সেই মানে খুব একটা লেম এক্সকিউজ শোনাবে। তাহলে আমি কিন্তু তোদের বারবার জিজ্ঞেস করছি যে তোরা কোনো রকম কোনো ডাউট থাকলে বল, বা বুঝেছিস কিনা সেটাও বল। অ্যাটলিস্ট গাইজ ইউ হ্যাভ টু রেসপন্স। ম্যাম বলছিলাম যে এখন তো বোঝা গেছে, কিন্তু পরে যদি পড়তেই অসুবিধা তাহলে কি আপনাকে মেসেজ করতে পারি? হ্যাঁ অবভিয়াসলি, আমি তো তোদের ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি যে এখন হয়তো তোরা পুরোটা
সবে তো পড়লি, এবার তোদেরকে নিজেকেও স্টাডি করতে হবে। যদি নাও এখন ডাউট খুঁজে পাস, পরবর্তীকালে যদি কোনো রকম কোনো ডাউট হয়, ইউ গাইজ ফিল ফ্রি টু মেসেজ মি। কিন্তু প্লিজ তোরা চেপে যাস না, বা ডাউট হয়েছে বা বুঝতে পারছিস না সেই জিনিসটাকে না বোঝাটা নিয়ে থাকিস না, তাহলে কিন্তু পরবর্তীকালে গিয়ে সমস্যা হবে। হয়তো একটা কনসেপচুয়াল কোশ্চেন তোদের দিয়ে দিল, এখানে কিন্তু অনেক কনসেপ্ট বেসড কোশ্চেন আসে তোদের এই পরীক্ষাটায় দিয়ে দিল, আর তখন তোরা একটা সামান্য জিজ্ঞেস করিসনি বলে সেই কনসেপ্টটা তোদের বুঝিসনি বলে তোরা করতে পারলি না, তখন কিন্তু চূড়ান্ত আফসোস তোদেরই হবে। মানে তখন সেই একটা নাম্বারও না ভীষণ ইম্পর্টেন্ট। যে একটা নাম্বার যদি না বোঝার জন্য তোদের কাছে অপশন ছিল বোঝার, বাট তোরা বলিসনি, সেটা কিন্তু তোদের নিজেদেরই পরবর্তীকালে ভীষণ আফসোস হবে। তাই বলছি, যদি কোনো রকম ডাউট থাকে, ইউ গাইজ এখন যদি ডাউট নাও পাস, ফিল ফ্রি টু মেসেজ মি। তোরা আমাকে জিজ্ঞাসা করিস, আমি হয়তো তখন না উত্তর দিলে আমি পরে তোদের নিশ্চয়ই ওটা উত্তর দেব। তো তোরা কি যেটুকু পড়ালাম আপাতত বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, পেরেছি। ভেরি গুড। তো এবার আর তোদের এই চ্যাপ্টারটা একটুখানি আছে, অ্যাজ আমি তোদের সোর্স অফ লটা আগের দিন বলিয়ে দিয়েছিলাম। তো এরপরে আমরা আসবো জুরিসপ্রুডেন্সে। জুরিসপ্রুডেন্স বলতে কি বোঝাচ্ছে? Jurisprudence is a study of law. It is a type of science that explores the creation, application and enforcement of law. Jurisprudence কি বলতো? একটা স্টাডি অফ ল। এটা একটা হচ্ছে লয়ের জন্য একটা স্টাডি, এটা লয়ের একটা স্টাডি। এটা একটা টাইপ অফ সায়েন্স, মানে এটা হচ্ছে এক ধরনের বিজ্ঞান যেটা কিভাবে ল তৈরি হয়েছে, কিভাবে লটা অ্যাপ্লাই হয়, কিভাবে লটাকে এনফোর্স করা হয়, সেইটাকে এক্সপ্লোর করে বা সেটাকে খুঁজে বার করে, বা সেটার ওপরেই হচ্ছে এই স্টাডিটা। জুরিসপ্রুডেন্স হচ্ছে লকে কিভাবে তোর লটা তৈরি হচ্ছে, কিভাবে সেই লটাকে অ্যাপ্লাই করা হচ্ছে, কিভাবে সেই লটাকে এনফোর্স করা হচ্ছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে যে সায়েন্স বা যে স্টাডি, এইটাকেই বলা হচ্ছে তো জুরিসপ্রুডেন্স। তোরা একটু নোট কর, ফাদার অফ জুরিসপ্রুডেন্স, বেন্থাম ইজ দ্য ফাদার অফ জুরিসপ্রুডেন্স। এইটা কিন্তু তোরা একটু নোট করে নে। সবাই খাতা পেন নিয়ে বসেছিস? ম্যাম কি বললেন? ম্যাম বলেন। হ্যাঁ, তোরা লিখে নে, বেন্থাম ইজ দ্য ফাদার অফ জুরিসপ্রুডেন্স। বেন্থাম মানে হচ্ছে BENTHAM, বেন্থাম ইজ দ্য ফাদার অফ জুরিসপ্রুডেন্স। ফাদার অফ কি বলেন ম্যাম? হ্যাঁ ম্যাম, ফাদার অফ জুরিসপ্রুডেন্স, দেখ লেখা আছে জুরিসপ্রুডেন্স। হ্যাঁ ম্যাম, লিখলাম। লিখেছিস? সবাই লিখেছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, পিডিএফে তোরা সবাই জুরিসপ্রুডেন্স পার্টটা খুঁজে পেয়েছিস তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, jurisprudence is a study of theories and philosophies regarding law. The word jurisprudence is derived from the Latin phrase juris prudential. It means knowledge of law. তাহলে jurisprudence কি বলতো? ল রিগার্ডিং থিওরি আর লয়ের পিছনে যে দর্শন আছে বা ফিলোসফি আছে, সেইটা নিয়ে হচ্ছে একটা স্টাডি। লয়ের বিভিন্ন যে থিওরি এবং লয়ের যে ফিলোসফিক্যাল অ্যাঙ্গেলটা আছে, এইটা নিয়ে হচ্ছে স্টাডি, এটা নিয়ে জুরিসপ্রুডেন্স স্টাডি করে। এটাই হচ্ছে, এই স্টাডিটাই হচ্ছে জুরিসপ্রুডেন্স। এই জুরিসপ্রুডেন্স টার্মটা ডিরাইভড হচ্ছে ল্যাটিন টার্ম জুরিসপ্রুডেন্সিয়াল, তার মানে হচ্ছে নলেজ অফ ল, মানে ল সংক্রান্ত জ্ঞান বা লয়ের সংক্রান্ত নলেজ
মিনস হচ্ছে জুরিসপ্রুডেন্সিয়াল। জুরিসপ্রুডেন্সিয়াল এই যে ল্যাটিন ফ্রেজটা, এটার মানে। তাহলে জুরিসপ্রুডেন্সকে আমরা এক কথায় বলতে পারি ল সংক্রান্ত যে সমস্ত যে পড়াশোনা বা নলেজ অফ ল এর এই যে ল রিগার্ডিং যে কোনো জ্ঞান সম্পর্কে বা যে কোনো ল রিগার্ডিং ফিলোসফি বা ল এর থিওরি সম্পর্কে যে জ্ঞান বা যে স্টাডি, এইটাকেই আমরা বলতে পারি তোর জুরিসপ্রুডেন্স। এবার কিছু জুরিসপ্রুডেন্সের ডেফিনেশন দিয়েছে এখানে। আচ্ছা, তোরা কিন্তু এই জুরিসপ্রুডেন্সের যে ল্যাটিন টার্মটা জুরিসপ্রুডেন্সিয়াল, এটাকে একটু মার্ক করে নিবি। বলা যায় না, এটা হয়তো তোদেরকে মানে দিয়ে দিতে পারে যে এমসিকিউর মধ্যে যে কোন ল্যাটিন ফ্রেজটা থেকে এই জুরিসপ্রুডেন্স কথাটা এসছে। তোরা কিন্তু এইটাকে, যাদের কাছে বই আছে তারা মানে একটু পেন দিয়ে মার্ক করে নে, আর যাদের কাছে বই নেই তারা কিন্তু এটাকে একটু ইম্পর্টেন্ট বলে কোথাও একটা লিখে নিস, কেমন? ম্যাম কোন জায়গাটা বলুন? এই যে দেখ, জুরিসপ্রুডেন্স যে ফ্রেজটা ল্যাটিন ফ্রেজটা থেকে এসছে জুরিসপ্রুডেন্সিয়াল, এই কথাটা, এইটা যাদের কাছে বই আছে তারা একটু দাগ দিয়ে নে, কারণ বাই এনি চান্স যদি চলে আসে। আর যাদের কাছে নেই তারা একটু এই কথাটা নোট করে নে, হ্যাঁ, একটু ইম্পর্টেন্ট বলে নোট করে নে। করেছিস? হ্যাঁ ম্যাম। আচ্ছা, হ্যাঁ ম্যাম। ওকে। এবার ডেফিনেশন অফ jurisprudence. Jurisprudence is, according to Austin, jurisprudence is concerned with positive law. অস্টিনের মতে jurisprudence পজিটিভ ল, তোদের যেটা বোঝালাম যে পজিটিভ ল মিন্স দ্য ল which is in existence and which is enforceable. তো অ্যাকর্ডিং টু অস্টিন jurisprudence কনসার্ন হচ্ছে তোর পজিটিভ লকে নিয়ে। আচ্ছা, এবারে অস্টিনের জায়গাটা তোরা একটু লেখ। অস্টিন ইজ দ্য ফাদার অফ ইংলিশ জুরিসপ্রুডেন্স। বেনথামকে বলেছিলাম ফাদার অফ জুরিসপ্রুডেন্স, এবার ফাদার অফ ইংলিশ জুরিসপ্রুডেন্সকে বলছি আমরা অস্টিনকে। হ্যাঁ, অস্টিনের পাশে তোরা এটা লিখে নে, নোট করে নে। নোট করেছিস? হ্যাঁ ম্যাম। ম্যাম আরেকবার বলুন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, অস্টিনের পাশে নোট কর যে ব্র্যাকেট দিয়ে লেখ ফাদার অফ ইংলিশ জুরিসপ্রুডেন্স। হ্যাঁ ম্যাম, হয় ম্যাম। সবাই লিখেছিস? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। But according to Salman, jurisprudence is the science of law. Here, law stands for law of land or civil law. এবার সালমানের মতে জুরিসপ্রুডেন্স ইজ দ্য সায়েন্স অফ ল, মানে জুরিসপ্রুডেন্স হচ্ছে ল এর বিজ্ঞান। এখানে ল বলতে তোর সিভিল ল বা ল অফ ল্যান্ডকে বুঝিয়েছে। আর অ্যাকর্ডিং টু কিটন, jurisprudence as a study and systemic arrangement of general principles of law. কিটনের মতে জুরিসপ্রুডেন্স হচ্ছে ল এর পদ্ধতিগত ব্যবস্থা এবং জেনারেল প্রিন্সিপালসের জুরিসপ্রুডেন্স হচ্ছে ল এর পদ্ধতিগত ব্যবস্থা এবং জেনারেল প্রিন্সিপালস। আর অ্যাকর্ডিং টু রস্কো পাউন্ড, জুরিসপ্রুডেন্স অ্যাজ এ সায়েন্স অফ ল। রস্কো পাউন্ডের মতে জুরিসপ্রুডেন্স হচ্ছে ল এর সায়েন্স। তাহলে এই গেল তো জুরিসপ্রুডেন্স। বা জুরিসপ্রুডেন্স নিয়ে কারোর কোনো ডাউট? বাকিরা? না ম্যাম। না ম্যাম। না ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে ল কমিশন অফ ইন্ডিয়া।
এই যে এই ইন্ডিয়ান ল কমিশন, এটা বা ল কমিশন অফ ইন্ডিয়া, এটা ফার্স্ট এস্টাবলিশ হয়েছিল তোর 1834 under the Charter Act of 1833 under the chairmanship of Lord Macaulay. লর্ড ম্যাকলে চেয়ারম্যানশিপে আমাদের ফার্স্ট ল কমিশন অফ ইন্ডিয়া তৈরি হয়েছিল 1834 এ আন্ডার দ্য চার্টার অ্যাক্ট অফ 1833। এই জায়গাটা তোরা মার্ক কর। হ্যাঁ, দেখ ল কমিশন অফ ইন্ডিয়া পিডিএফটা পেয়েছিস? বা যাদের বই আছে তারা বইটা দেখ, খুঁজে পেয়েছিস? হ্যাঁ ম্যাম, বলুন আরেকবার। পেয়েছি। পেয়েছিস? দেখ ল কমিশন অফ ইন্ডিয়া বলে বড় বড় করে যেখানে লেখা আছে, পয়েন্ট করা আছে, তার ঠিক সেকেন্ড প্যারাগ্রাফটায় যা। দেখ এই সেকেন্ড প্যারাগ্রাফটা পুরোটাই, সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন থেকে দ্য ফার্স্ট such commission was established in 1834 এই জায়গাটাকে ব্র্যাকেট শুরু কর। হ্যাঁ, এই জায়গাটা ব্র্যাকেট আপ কর। হ্যাঁ ম্যাম, তারপর? তারপর আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ লর্ড মেকলে, এই উইচ রিকমেন্ডেড, এই পুরো প্যারাটাই, এই পুরো প্যারাগ্রাফটাই তোরা ব্র্যাকেট কর। এই পুরো প্যারাগ্রাফটা ইম্পর্টেন্ট, এখান থেকে তো শর্ট মানে এমসিকিউ আসতে পারে। করেছিস সবাই? খুঁজে পেয়েছিস? তোরা সবাই খুঁজে পেয়েছিস তো? ম্যাম করেছি। আচ্ছা, এবার ওর নেক্সট যে প্যারাগ্রাফটা, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া reacted favorably and established the first law commission of independent India, এই জায়গাটাও, এই প্যারাগ্রাফটাও তোরা পুরোটা ব্র্যাকেট আপ কর। ওর নেক্সট প্যারাগ্রাফটাও ব্র্যাকেট কর, ওটাও তোদের কোশ্চেন আসতে পারে ওখান থেকে। করেছিস সবাই? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার দেখ ল কমিশন অ্যান্ড ইটস চেয়ারম্যান বলে একটা চার্ট করা আছে, দেখতে পেয়েছিস? হ্যাঁ ম্যাম। সবাই পেয়েছিস? ওর নিচেই দেখ, একদম দেখতে পেয়েছিস? এই ল কমিশন অ্যান্ড ইটস চেয়ারম্যানের এখানে তোর 21st ল কমিশন আছে। এবার 20 তোরা একটু ওর নিচটাতে বা কোনো একটা খাতাতে তোরা নোট কর। বলবো আমি, তোদের কিন্তু নোট করতে হবে। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ ম্যাম, বলুন। হ্যাঁ, লেখ 22nd ল কমিশন বলে একটা হাইফেন দে। হলে বলবি। হ্যাঁ ম্যাম, হয়ে গেছে। সবার হয়েছে? হ্যাঁ ম্যাম। এবার 22nd ল কমিশন হচ্ছে তোর 20th February 2020 20th February 2020 to 31st August 2024 লেখ। ম্যাম আরেকবার বলুন। 22nd ল কমিশন স্টাবলিশ হয়েছিল 24th February 2020 20th February 2020 হ্যাঁ, তারপর? চলেছিল 31st August 2024।
হ্যাঁ হয়ে গেছে। লিখেছিস? আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ জাস্টিস ঋতুরাজ অবস্থি। জাস্টিস লেখ, জাস্টিস। ঋতুরাজ, RITURAJ। ঋতুরাজ আবাস্তি। অবস্থি। অবস্থি হচ্ছে ওনার টাইটেল। AWASTHI, অবস্থি। লিখেছিস সবাই? স্পেলিং না বুঝতে পারলে কিন্তু বল, আর বাকিরা রেসপন্স কর। শুভদীপ, সুহিত, দিয়া, মধুমিতা, তোরা কি লিখতে পেরেছিস? স্পেলিংটা না হ্যাঁ বুঝতে ম্যাম পারলে লেখা কিন্তু হয়ে বল। গেছে। লিখেছি কিন্তু একটা ডাউট আছে হ্যাঁ বল। ম্যাম, এটা 21st ল কমিশন হবে তো? না না না, এটা 22nd। হ্যাঁ ম্যাম, ঠিক আছে ম্যাম। 22nd। 21st অব্দি না তোদের বইতে দেয়া আছে, 22nd আর 23rd এ দেয়া নেই তো, বাট এটা কারেন্ট তো তোদের আসতে পারে, ওই জন্য আমি এটা তোদের লিখিয়ে দিচ্ছি। ওকে ম্যাম। এবার লেখ 23rd যে ল কমিশনটা, সেটার তোর ডেটটা তোদেরকে লিখতে হবে না, তোরা শুধু লেখ 23rd ল কমিশনের চেয়ারম্যান হচ্ছে জাস্টিস দীনেশ মাহেশ্বরী। 23rd ল কমিশন বলে আগে একটা হাইফেন দে, যেরকম 22nd করেছিলি। ম্যাম নামটা আরেকবার বলুন। জাস্টিস দীনেশ, জাস্টিস লিখেছিস, লিখে লেখ দীনেশ, DINESH, দীনেশ। লিখেছিস? দীনেশ মাহেশ্বরী ওনার টাইটেল, ক্যাপিটাল MAHES, মাহেশ, WARI, মাহেশ্বরী। লিখতে পেরেছিস? হ্যাঁ ম্যাম হয়েছে। হ্যাঁ ম্যাম হয়েছে। সবাই পেরেছিস নাকি আরেকবার রিপিট করব বল? তাহলে সবাই লিখতে পেরেছিস তো? ওকে। তো তোরা এই যে ল কমিশনের যে ল কমিশন এন্ড চেয়ারম্যানের যে চার্টটা দেয়া আছে, এর মধ্যে থেকে তোরা যে সবকটা করতে পারবি তো খুবই ভালো। যে সবকটা অ্যাটলিস্ট চেয়ারম্যানের নামগুলো, যে সবকটা চেয়ারম্যানের নামগুলো যদি পড়ে নিতে পারিস তো মানে খুবই ভালো, কারণ বলা যাচ্ছে না তো কোনখান থেকে দেবে, যদি পড়ে নিতে পারিস তো খুবই ভালো। আর যদি কারোর অসুবিধা হয় যে অতগুলো নাম মনে রাখতে ডিফিকাল্টিস আসছে, তাহলে তোরা ওই সেকেন্ড ল কমিশন, থার্ড ল কমিশন, ফোর্থ ল কমিশন অব্দি পড়বি, পড়ে 18 থেকে 23rd অব্দি, 18 থেকে 23rd অব্দি কোনোটা বাদ দিবি না কিন্তু, কেমন? বুঝতে পেরেছিস? হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তো আজকে এই অবধিই থাকবে তোদের। আর তোদেরকে প্র্যাকটিস এক্সারসাইজটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, তোরা কিন্তু হোমওয়ার্কটা করে আমাকে পাঠাবি। আমি কিন্তু সবার থেকে